মানে টিচার বাইরে চলে গেলে যেমন টুকলি করা যায় সেরকম ব্যাপার। গুগল মাসি বলছে 7 ঘন্টা 43 মিনিট সময় লাগবে, 502 কিলোমিটার। এখান থেকে আগ্রা ফোর্ট 14 কিলোমিটার। আর বাঁদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকবরের সমাধি। ফরচুনার কাকু, ক্রেটা কাকিমা এরা আমাদের হেল্প করছে। এই হচ্ছে সেই পর্চি যেটা আমাদেরকে গিয়ে দেখাতে হবে। নাচ না জানলে উঠোনের দোষ দিয়ে লাভ আছে? নাচ জানে না, উঠোনের দোষ দিয়ে দিল। নয়ডা ঢোকার পর আমার মনে হচ্ছে আমি রাজারহাট নিউ টাউনে এসেছি। গুড মর্নিং ফ্রম আগ্রা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:15। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। আমাদের টুকটাক কিছু জিনিসপত্রের দিকে ছড়ানো রয়েছে, এদিকে টপ বক্স দুটো রয়েছে, আর বাকি সমস্ত লাগেজ আমরা বাইকে লোড করে দিয়ে এসেছি। চেন ক্লিন, চেন লিউক সমস্ত ডান। আর এবার এখান থেকে আমরা বেরোবো ফর লুধিয়ানা। এর আগের ব্লগটা, আগের এপিসোডটা আমাদের লাদাখ সিরিজের এপিসোড 2 সয়ন্ত্র শেষ করেছি। আর আজকের ব্লগটা আমাদের লাদাখ সিরিজের 3rd এপিসোড এখান থেকে শুরু করছি। তো চলো বাকি যা কিছু রয়েছে সে সমস্তগুলোকে নিচে নিয়ে যাই, বাইকে লোড করি, করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের সমস্ত লাগেজ বাইকে লোড করা হয়ে গেছে, প্রত্যেকটা বাইক একদম অল সেট, আর আমরাও রেডি হয়ে গেছি। রিসেপশনে রয়েছে আমাদের হেলমেটটা জাস্ট নিয়ে আসবো, তারপর এখান থেকে বেরোবো। ফার্স্টে যাবো হচ্ছে চা খেতে। আমরা যে হোটেলটায় ছিলাম এই হোটেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমাদের বাইকগুলো সারা রাত দিচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। সিসি ক্যামেরাও রয়েছে। লাগেজ বাঁধতে বাঁধতে খিদে পেয়ে গেছে। এই লাগেজ বাঁধা, খোলা, আবার ওপরে যাও, আবার বাকিটা নিয়ে আসো, এই করতে করতেই এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের। চলো, ইঞ্জিন হিট আপ করা হয়ে গেছে, বন্ধ করি, চাবিটা নিয়ে চাটাকে খেয়ে আসি। চিয়ার্স টু আগ্রা। তবে যাই বলো, এখানকার চাগুলো কিন্তু অসাধারণ। দেখো, রং দেখেই বোঝা যাচ্ছে। তুমি যেখান দিয়েই চা খাও, টপরি দিয়ে খাও বা 5 স্টার দিয়ে খাও, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে চাটা খুব সুন্দর হয়ে যায়। বিশেষ করে নর্থ ইন্ডিয়ার দিকে অ্যাকচুয়াল দুধের চা, জল মেশানো নয়। কি বলো? কোনো জল নেই, খাঁটি দুধ। এসি থেকে বেরিয়ে ক্যামেরার লেন্সটা একটু ঘোলা হয়ে গেছে। তো চলো বাইক নিয়ে বেরোই, হাইওয়েতে উঠে তারপর তোমাদেরকে বলছি যে আমরা কোন রাস্তা দিয়ে যাব, কীভাবে যাব না যাব সমস্তটা। জয় বল লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। এর আগের দিন আমাদের বাইক চলেছিল 691 কিলোমিটার। চলো ট্রিপ 1টাকে 0 করবো। আজকে আমাদের বাইক চলতে চলেছে কত? 535 কিলোমিটার। 8 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। এবার এই 8 ঘন্টার রাস্তাটা আমরা চেষ্টা করব 12 ঘন্টার মধ্যে কমপ্লিট করার, কারণ আমরা মাঝখানে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে টাইম লাগবে, ছবি তুলবো, স্টোরি আপলোড করব, এই সমস্ত করতে একটু তো টাইম লাগবে। পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য জার্নি। ছবি তো বানতে হয়, কি বলো? প্রথমবার লাদাখের জন্য বেরিয়েছি। ফার্স্টে আমাদেরকে বাঁদিক যেতে হবে, বাঁদিক গিয়ে একটা ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে বাইক ঘুরিয়ে ডান দিক যেতে হবে। ডান দিক গিয়ে আমরা ধরবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে 11 কিলোমিটার বাইক রাইড করতে হবে। আমরা আজকে টার্গেট নিয়েছি লুধিয়ানা। লুধিয়ানাতে গিয়ে আজকে আমরা স্টে দেবো, কালকে আবার ওখান থেকে বেরোবো। আমাদের মেন টার্গেট হচ্ছে লাদাখ সিরিজের এপিসোড 3তে তোমাদের সবাইকে স্বাগত। এখান থেকে আগ্রা ফোর্ট 14 কিলোমিটার। আমরা এর আগের দিন আগ্রা ফোর্টের সামনে দিয়ে এসেছিলাম। আর বাঁদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকবরের সমাধি। এখানে সব হোটেল ভীষণ কস্টলি। তার মধ্যে আমাদের এই যে হোটেলটা আমরা ছিলাম, হোটেল ওপাল কোর্টিয়ার্ড, এটা আমাদের সোমো বুক করে দিয়েছিল, আর পড়েছে হচ্ছে 2200 টাকা করে পার নাইট। আর এখানে আমরা 2টো স্টে দিয়েছিলাম। সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি বা আগ্রা এই পার্টগুলো কভার করে ফেলতে পারলে কি হয়, জ্যামটা কম হয়। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে 2:30-3টের দিক করে বেরিয়ে যাবো রাত্রির করে, তাহলে করে দিল্লি যখন ঢুকবো তখন আমরা একদম কাক ভরে বেরিয়ে যেতে পারবো, বাট সেটা হয়ে ওঠেনি। আর এখানে দেখো এভাবে কিন্তু বেরোতে হয়, সিগন্যাল ফলো করলে চলবে না, এখানে কোনো সিগন্যালই নেই। এর মাঝখান দিয়ে যেভাবে হোক ঢুকে যেতে হবে, তার মধ্যে জ্যাম তো রয়েইছে। কালকে রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম ডিনার করতে, আর দুপুরবেলা বেরিয়েছিলাম লাঞ্চ করতে, এছাড়া সেরকম বিশেষ বেরোইও নি। তো বলতে পারো যে সেরকমভাবে আমরা আগ্রাকে এক্সপ্লোর করিনি, কারণ এর আগে আমি যখন এসেছিলাম আগ্রা তখন ঘুরেছিলাম রাজস্থান ট্রিপের সময়, তাজমহল, লালকেল্লা এই সমস্ত সব দেখেছিলাম। যে ফ্লাইওভারটার উপর রয়েছি সামনে গিয়ে হচ্ছে ব্রিজ, তার নিচে দিয়ে বয়ে গেছে দ্য মাইটি যমুনা রিভার। চলো তোমাদেরকে দেখাবো, না দেখানো পসিবল হবে না, কারণ রাস্তায় উঁচু করে ব্যারিকেড দেওয়া। এপারটা হচ্ছে তাজমহল, এদিকে বাঁদিকে। ফুয়েল আপটা করিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে উঠবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। কাকা ফুল হোগা।
वो बीच में पार्टीशन है, छिटकता है, देखना। सीधा करके ऐसे ऐसे दीजिएगा क्योंकि एकदम बीच में डंडा है। हाँ ऐसे डालिए, थोड़ा धीरे डालिए तो कुछ नहीं होगा। 663.39 আজকে আমাদের সকালে বাইকের ব্রেকফাস্ট। এখান থেকে সোজা গিয়ে NH19, এটা NH19, হ্যাঁ আমরা হোটেলের সামনে থেকে যেখান থেকে বাইক স্টার্ট করেছি ওটা NH19। এই সামনে গিয়ে পড়বে হচ্ছে রিং রোড, আর এই জায়গাটার নাম হচ্ছে কুবেরপুর। কুবেরপুর রিং রোড থেকে আমরা ঢুকে যাবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। তেল ভরানোর পর আমরা এসেছি 3 কিলোমিটার, আর এই 3 কিলোমিটার আসার পর এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। এটা লেখা রয়েছে টোল রোড। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আজও ভাগাবো। এর আগের দিন আমরা দুখানা এক্সপ্রেসওয়ে পার করেছিলাম, এক তো আগ্রা লখনৌ আর একটা হচ্ছে পূর্বাঞ্চল, আর আজ আমরা নিতে চলেছি যমুনা এক্সপ্রেসওয়ে। আগের দুদিন আমরা বেশ সুন্দর ওয়েদার পেয়েছিলাম, আজকে দেখছি একটু মেঘলা মেঘলা রয়েছে। এবার হোপ ফর দ্য বেস্ট, বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলে একটু দেরি হয়ে যায়। আর এই এক্সপ্রেসওয়েগুলোতে না দাঁড়ানোর কোনো জায়গা নেই। এই জায়গাটার নাম হচ্ছে কুবেরপুর, আর এই কুবেরপুর থেকে আমরা এক্সপ্রেসওয়ে নিলাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডায় গিয়ে আমরা এই এক্সপ্রেসওয়ে থেকে নামবো। তারপর আমরা দিল্লি NCR ক্রস করব। মথুরা 67, আলিগড় 165, নয়ডা 185, দিল্লি 197। এটাতে বাইকের লেন এই যে সরুটা মাঝখানে, তো এখানে অ্যাকচুয়ালি বাইকের লেন রয়েছে আলাদা করে। চলো দেখি কত টাকা আমাদের টোল লাগে। নয়ডা, গ্রেটার নয়ডা, থ্যাংক ইউ। চলো 245 টাকার টোল লাগলো আমাদের 2 চাকার জন্য। এই পর্চিটা আমাদেরকে আবার গিয়ে দেখাতে হবে। আমরা যখন বেরোবো তখন এই পর্চিটা আমাদেরকে দেখাতে হবে যে আমরা টোল কেটে ঢুকেছি ভাই, বিনা পয়সায় ঢুকিনি, ফাফো কোটের পাবলিক নই আমরা। এই সমস্তগুলো আমাদেরকে যাচাই করিয়ে প্রমাণ করাতে হবে, তার জন্য এই স্লিপটা লাগবে। এই হচ্ছে সেই পর্চি যেটা আমাদেরকে গিয়ে দেখাতে হবে। আর এখানে আমাদের লাগলো হচ্ছে 245 টাকা। সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কটার সময় আমরা ঢুকেছি, 8:25-এ ঢুকেছি। আর এছাড়া ভ্যালিড আপ টু 8:25 AM। এমন নয় যে আমি টোল কেটে সারা জীবন এখানে রয়ে যাবো। 24 ঘন্টা টাইম রয়েছে, সেই 24 ঘন্টার মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর কি কি দেওয়া রয়েছে, ফ্রম আগ্রা টু জিওয়ার। জিওয়ার কেমন জুয়ারি জুয়ারি লাগছে নামটা। যাই হোক, প্যাসেজ হচ্ছে সিঙ্গেল, মানে সিঙ্গেল যাবো, রিটার্নওয়ালা নয়। টোল ফেয়ার হচ্ছে 245, ক্লাস হচ্ছে 2 হুইলার। এইরকম সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে আর আমার বাইকের নাম্বার জিজ্ঞাসা করলো না। আমরা এর আগের বার যখন দুখানা টোল কেটেছিলাম তখন আমাদের বাইকের নাম্বার নোট করেছিল। তো এই ছিল হচ্ছে টোল গেটের এখনকার মতন আপডেট। টপ বক্সের মধ্যে ছিল হচ্ছে ছাতু, যেটা এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা জলের বোতল নিয়েছি। ছাতু খাবো, খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো। আর বাকি দুজন গেছে ভেতরে কি খাবার দাবার পাওয়া যায় না যায় দেখার জন্য, ওরা যা খাবে খাবে। আমি ছাতু খাচ্ছি কারণ একটুখানি পেটটা ঠিক থাকবে, কারণ কালকে অনেক হাবজি কুবজি খাওয়া হয়ে গেছে। কিছুই না, এখানকার যে পনির বা আলুর তরকারিগুলো সেগুলো একটু রিচ, তো সেই জন্যেই চেষ্টা করছি যতটা পারা যায় ঠান্ডা ঠান্ডি খেয়ে জার্নিটা কমপ্লিট করার, তাতে করে শরীরও ভালো থাকবে আর ভিডিও ভালো আসবে। আমাদের খাওয়া দাওয়া ডান, এবার এখান থেকে আমরা বেরোবো। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। গুগল মাসি বলছে 7 ঘন্টা 43 মিনিট সময় লাগবে, 502 কিলোমিটার। যদি আমরা দিল্লির জ্যাম না পাই তাহলে আরও তাড়াতাড়ি আরও সুন্দরভাবে আমরা পৌঁছে যাব। এবার দেখা যাক কি হয়। সবাই মাত্র 34 কিলোমিটার আমরা এসেছি, আর ওয়েদার খানিকটা এরকম, মানে ঠাকুরকে ডাকছে যাতে বৃষ্টি না হয় আর কি। তো চলো, এরপর আর সেরকম বিশেষ কিছু নেই। রাস্তা জাস্ট এরকম ফাঁকা, সোজা সাপটা শটাং রাস্তা। আমরা এখান থেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 80, 85, 90 এরকম একটা স্পিড মেনটেন করে এগোনোর। আর অ্যাজ ইউজুয়াল আবারও তোমাদেরকে জানিয়ে দিই, এই লেনটা মানে আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইকের লেন। এছাড়া ফার্স্ট লেনটা হচ্ছে ওভারটেকিং, সেকেন্ড লেনটা হচ্ছে কার বা ছোটো গাড়ির জন্য, আর থার্ড লেনটা হচ্ছে নর্মাল স্লো চালানোর জন্য, ওই 60 বা 80-র মধ্যে, মাঝখানে 100 চালানোর জন্য এরকম বোর্ড দেওয়া ছিল। এছাড়া এই সানগ্লাসটা, নতুন যে সানগ্লাসটা পড়েছি, এটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই সানগ্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, চাইলে দেখতে পারো। বাকি চলো, আকাশ এগিয়ে গেছে, এবার হালকা করে টেনে বেরোই। তো বন্ধু, আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু ভালো রকমের চালান কাটে। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই দেখো ক্যামেরা, দেখেছো? তুমি যদি 60-এর ওপরে তোলো বাইকের লেনে তাহলেই চালান কাটবে। এবার বোর্ড ক্রস করে গেলে
তারপর গিয়ে আবার চাইলে তুলতে পারো, মানে টিচার বাইরে চলে গেলে যেমন টুকলি করা যায় সেরকম ব্যাপার। অটো ঢুকলো কোথার দিয়ে? হোটেল থেকে বেরিয়ে আমরা এসেছি টোটাল 89 কিলোমিটার, আর এই 89 কিলোমিটার আসার পর আমরা পেয়ে গেছি আবারও একটা টোল গেট। আর এই টোল গেটে খুব সম্ভবত আমাদেরকে আমাদের যে বিলটা দিয়েছিল পার্চি বলে এখানে, ওটা দেখাতে হবে। হেলমেট নেই, 3 জন টোল গেটে দাঁড় করে দিয়েছে। यही पर्ची दिखाना होगा ना। एक्सप्रेसवे क्या ख़त्म हो गया? यही से एक्सप्रेसवे ख़त्म हो गया? ये दोबारा दिखाना होगा? चलो এখান থেকে এখনো বাকি আছে এক্সপ্রেসওয়ে। নিঃশুল্ক চায়, আচ্ছা কোথায় পাওয়া যাচ্ছে? বিনা পয়সার চা। আকাশ ছামাটায় আসো না, এই তো রোদ মে কিউ খড়ে হো না জব ছামা হ্যায় তো। তোমরা যদি এই এক্সপ্রেসওয়ে ধরে আসো তাহলে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। মথুরার বোর্ড দেখতে পাবে, বোর্ড দেখার পর একটু এগিয়ে যাবে, দেখবে বৃন্দাবনের বোর্ড রয়েছে। যদি তোমাদের প্ল্যানিং থাকে যে বৃন্দাবন যাবে, তাহলে এক্সপ্রেসওয়ে থেকে মথুরার দিক দিয়ে বেরিয়ে যাবে না, এগিয়ে বৃন্দাবনের জন্য আউটার তোমরা পেয়ে যাবে। তো সেখান দিয়ে বেরিয়েও, তাহলে করে তোমাদের সুবিধা হবে, এক্সপ্রেসওয়েটা আর একটু কন্টিনিউ করতে পারবে। মোটামুটি কত ওই 2.5-3 কিলোমিটার পরেই একটা বৃন্দাবনের জন্য কাট আউট রয়েছে, তো সেখান দিয়ে বেরোতে পারবে। চলো বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে জল খেয়ে বেরিয়ে যাবো। দোল দোল দোলুনি, টোল গেট আসবে এক্ষুনি, বেরিয়ে যাব তক্ষুনি। আমরা ভালোই টেনে দিয়েছি, কিন্তু এরকম টুকটাক মাঝে মাঝে হয়। তো চলো দেখি এর মধ্যে কি কি আছে। জয় মা। এইটা টাইট দিতে গেলে এটা খুলতে হবে, না খুললে হবে না। সাইড দিয়েও দেওয়া যাবে, কিন্তু একবারে হবে না, অল্প 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 করে টাইট দিতে হবে। লাভ হবে না, আবার খুলে যাবে। ওই দেখলে না আগের বার তখন ঢিলে হয়ে যাচ্ছিল ভাইব্রেশনের জন্য। অনেক এদিক ওদিক করার পর ফাইনালি আমরা এই নাটটা খুলতে পেরেছি। এক হাতে তো ভিডিও করা যায় না বা করাও যায় না কাজ, তো সেই জন্যে আমরা কিছু সময় ভিডিও করছি, কিছু সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই নাটটা কতটা খুলে গেছে। আমার যেটা মনে হচ্ছে কাজ করিয়েছিলাম আমরা, আর নিয়েছিল হচ্ছে কত 1200 টাকা, 1000 টাকা 1200 বলেছিল, 1000 করিয়েছিলাম কমিয়ে। আর তাতে এইরকম কাজ না। আরেকটা জিনিস কি হয়েছে বলো তো, এই রাবারটা যে সরে গেছে না, ভাইব্রেশনটা অনেক বেশি। খুলবে কেন? আমি টাকা দিয়ে কাজ করেছি, কাজ খুলে যাবে কেন? এটা হচ্ছে পয়সার কথা। হ্যাঁ, আমাদের গাড়িতে কত ভাইব্রেশন আছে যে মাল ঢিলে হয়ে যাচ্ছে। আশা করছি এরপরে খুলবে না। আর ও বলছিল ম্যাডডগের ক্ল্যাম্প ভালো না, তাই জন্য এরকম হয়। নাচ না জানলে উঠোনের দোষ দিয়ে লাভ আছে? নাচ জানে না, উঠোনের দোষ দিয়ে দিল যে উঠোনটা মাখা আছে। ওরকম বললে হয় না, কাজ জানতে হবে, লাইট লাগাতে হবে। হয় নাকি ম্যাডডগের ক্ল্যাম্প? সবচেয়ে বড় কথা 300 টাকার কাজ করায়নি, 1200 টাকা চেয়েছিল এই দুটো লাইট ফিক্স করার জন্য, সেখানে আমরা 1000 টাকা দিয়েছিলাম। যাই হোক, বড় মিস্ত্রি কাজ করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। বলছি উল্টে দাও। দাঁড়া, উল্টে নয় দিলাম, কিন্তু দেখো যে উল্টালে নিচে লাইটে ঠেকে যাচ্ছে কিনা। লাইটে ঠেকবে না, কিন্তু ওয়াশারটা দিয়ে তোমাকে নাটটা বসাতে হবে। হ্যাঁ, বসে যাবে, বসে যাবে, অত জায়গা আছে। একটুখানি ধরে নিলে তারপর গিয়ে রেঞ্জে ধরতে হবে। বাইকের যে লাইটটা খুলে গেছিলো সেটা আমরা দুজনে মিলে ফিক্স করে নিয়েছি। আর এরকম টুকটাক কিছু কাজ জানা থাকলে, মানে এটা কোনো জানার ব্যাপার নয়, সিম্পল ব্যাপার, জাস্ট এদিক দিয়ে একটা ধরো আর এদিক দিয়ে টাইট মারো, তো করা হয়ে গেছে। লাইটটা আপাতত আমরা ফিক্স করে নিয়েছি। এবার আমাদেরকে মোজা দিয়ে ঢাকতে হবে লাইটগুলোকে। দিল্লি আর পাঞ্জাবে ফগ ল্যাম্প কিন্তু অ্যালাউড নয়, তো সেই জন্য আমরা ঢেকে দেবো, তাহলে রিস্ক থাকবে না। এই ওয়েট টিস্যুটা আকাশ ক্যারি করছে, আর এটা একদম ঠান্ডা রয়েছে। কেন বলো তো? আমরা যে হাইড্রেশন ব্যাগের মধ্যে জল ভরেছি, ঠান্ডা জল, তার সঙ্গে ওয়েট টিস্যুগুলো রেখে দিয়েছি, মানে জলের পাশটাতে ব্যাগের মধ্যে। এটা একদম পুরো ঠান্ডা। রাস্তায় যদি ঘুম পেয়ে যায় বা ধুলোবালি যদি চোখে মুখে লাগে, তাহলে মুখ মুছতে এটা ভীষণ কাজে লাগে, আর একটা ফ্রেশ ফিল আসে। তো এই হচ্ছে আমার ফগ ল্যাম্প, যেগুলো এখানে একটা এরকমভাবে মোজা দিয়ে ঢেকে নিয়েছি, আর সঙ্গে জিপটাই ছিল, সেগুলো লাগিয়ে নিচে যাতে খুলে ফেলে না যায়। তো আশা করি এগুলো আমাদের চালানের হাত থেকে বাঁচিয়ে দেবে। একটাই সময় নষ্ট হলো বলবো না, এখানে একটু সুসুবড়েকও দিয়ে দিলাম, কারণ ঘাসগুলো রোদেতে শুকিয়ে গরম হয়ে গেছিলো, একটু জল দিয়ে দিই। আর এখানে কোথাও দাঁড়াবো না, সোজা আগে টোলগেটগুলোকে পার করি, হাইওয়ে থেকে নামি, মানে এক্সপ্রেসওয়ে থেকে নামি, নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাখার জায়গা পাইনি, কি করব, হাতের মধ্যেই গুঁজে দিয়েছি। এক্সপ্রেসওয়ের পার্ট শেষ হলো,
সামনে গিয়ে রিং রোড রয়েছে, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। ধন্যবাদ, পুনঃ আগমন প্রার্থনীয় হ্যায়। ওকে, শিওর, নিশ্চয়ই আসবো। এখান থেকে আমাদেরকে একটু রাস্তাটা দেখে নিতে হবে, কারণ বাই চান্স যদি আমরা 4 হুইলারের রাস্তায় যাই তাহলে আমরা হয়তো ইস্টার্ন পেরিফেরাল উঠে যাব, তো সেটাতে 4 হুইলার ছাড়া বাইক অ্যালাউড নয়, সেই জন্য আমাদের একটু ম্যাপটা দেখে নিতে হবে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বাঁ দিকেরটা তো, ওটাই দিল্লি হয়ে বেরোচ্ছে। নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েটা কন্টিনিউ হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার পর্যন্ত। আমরা এখন উঠলাম হচ্ছে 1:45। নয়ডা ঢুকতে না ঢুকতেই ভিউ কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। দেখো সামনে দূর থেকে দেখে মনে হচ্ছে হাত পাখা টাইপের একটা ডিজাইন করা। ওয়েলকাম টু নয়ডা। নয়ডা ঢোকার পর আমার মনে হচ্ছে আমি রাজারহাট নিউ টাউনে এসেছি। দেখো পুরো আমাদের ওখানকার মতন রাস্তা, আমাদের নিউ টাউন, সল্ট লেক, সেক্টর 5 ওই সমস্ত জায়গাগুলো যেরকম রাস্তাঘাট ঠিক সেই রকম টাইপের। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, বাঁদিকে ম্যাপ সেট করছিলাম, সঙ্গে সঙ্গে পুলিশ এলো, ছবি তুলে নিয়ে চলে গেল। এখানে কোথাও দাঁড়ানো যাবে না, কোথাও না। বাঁদিকে হচ্ছে অক্ষরধাম টেম্পল, দেখো বিশাল ভাই বিশাল। ওই দেখো ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচ দিয়ে রাস্তা। বাহ क्या सीन है भाई, হেভি তো। চলো 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 চলো, ওপর দিয়ে ট্রেন, আমাদের পাশে লালকেল্লা, নিচ দিয়ে আমরা যাচ্ছি আলাদাই আলাদাই। এই দেখো ট্রেন যাচ্ছে। ওয়াও, আমাদের টাইমিংটা বেশ ভালো ছিল, ট্রেনটা ওপর দিয়ে পাস করলো আর আমরাও যাচ্ছি। গরম তো ভালো রকম রয়েছে, মানে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতন। তার উপর আমার পুরো কালো আউটফিট, আরও গরম লাগছে। এটুকু বলে শান্তি পাচ্ছি যে কালকে আমরা শ্রীনগর ঢুকে যাব, তো গরমটা একটু কমে যাবে। অলরাইট, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:20 আর আমরা দিল্লিকে একটু একটু করে পার করতে করতে পৌঁছে গেছি হরিয়ানা বর্ডারের কাছাকাছি। আর হরিয়ানার সিঙ্গু বর্ডার হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার। হরিয়ানা ঢুকে গেছি গাইজ। আজ সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম ইউপিতে, তারপর গিয়ে আমরা ঢুকলাম দিল্লিতে, দিল্লির আগে আমরা পার করলাম নয়ডা, আর এখন আমরা ঢুকে গেছি হরিয়ানা। হরিওম হরিওম। এরপর আমরা আস্তে আস্তে হরিয়ানাকেও ছাড়িয়ে যাব, তারপর গিয়ে আমরা ঢুকে যাব পাঞ্জাব। একটা সময় ছিল যখন এই পাঞ্জাব আর হরিয়ানা একসঙ্গেই ছিল, কিন্তু এখন আর দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে গাইজ। তো চলো, এরকম টুকটাক খিল্লি মাঝে মাঝে মারতে হয়, নাহলে গরমটা একটু বেশি চড়া লাগে, বুঝলে কি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কিছু কিছু লরিতে না কেমন ট্রেন টাইপের হর্ন দেওয়া রয়েছে, পোঁক পোঁক করে কেমন একটা হর্ন মারছে, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। হলাম কোনো স্টেশন ফেশন চলে এলাম বোধহয়। মুরথাল 19, সোনিপত 12, পানিপথ 57। এই সেই পানিপথ যেখানে কত লড়াই হয়েছে, কত লড়াই হয়েছে, বাবর, ইব্রাহিম লোদি, যাকে ওই সমস্ত বাদ দাও, আমরা ফোকাস করি পাঞ্জাবের দিকে। কি গরম কি গরম। ঘড়িতে এখন বাজে 4:10। আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের আজকের লাঞ্চ করতে। আর লাঞ্চে কী কী নিলাম তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া করার সময় আর ক্যামেরা অন করিনি, মানে জাস্ট সিনেমাটিকটুকু নিয়ে ক্যামেরা রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড এক্সস্টেড লাগছিল। দিল্লি এনসিআরের জ্যাম এই সমস্ত পার করে ভাই মাথা পুরোপুরি একদম এই অবধি খেয়েছি। এবার হেলমেট পরবো, এখান থেকে বেরোবো। আর আমাদের বাকি রয়েছে 300 কিলোমিটার, 280 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে 5 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে। এবার দেখা যাক, 8টা-9টা বাজবে অ্যাজ ইউজুয়াল। আর আশা করছি রাস্তায় পর ফাঁকা পাবো, কারণ এই যে NH44 দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো টুয়ার্ডস লুধিয়ানা। বাজে হচ্ছে এখন 4:05। আমাদের রিসর্ট ঢুকতে ঢুকতে 7টা-8টা কি 9টা বেজে যাবে। ম্যাপ কি দেখাচ্ছে 8:30, 10টা বাজবে তার মানে। ঠিক আছে, আর তো সেরকম দাঁড়ানোর নেই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে পেট ভরে। চলো মেন রোডে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফুয়েল বাবদ কত কি খরচা হচ্ছে সেটা তোমাদেরকে বলছি, কিন্তু থাকা বা খাওয়া এই পারপাসের খরচাগুলো বলছি না। এই গোটা জার্নি, এই গোটা ট্রিপের শেষে তোমাদেরকে জানাবো যে আমাদের কত খরচা হলো টোটাল, কিসে কত খরচা হলো, মানে থাকা, খাওয়া, বাইকের তেল, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে যে তোমরা যদি যেতে চাও এভাবে লাদাখ, তাহলে তোমাদের কত খরচা হতে পারে। দিল্লি থেকে যে রাস্তাটা কার্নালের দিকে যাচ্ছে সেদিক দিয়ে এসে আমরা পানিপথ হয়ে, সোনপথ হয়ে এগোবো হচ্ছে লুধিয়ানার দিকে। তোমরা গুরগ্রাম থেকে বেরোনোর সময় একটু খেয়াল রেখো, গুরগ্রাম থেকে যে রাস্তাটা
দিল্লি লালকেল্লার দিকে যাচ্ছে সেটা দিয়েই কিন্তু অবশ্যই বেরিও। 4 হুইলারের ম্যাপ সেট করে ভুলেও কিন্তু ইস্টার্ন পেরিফেরালে উঠে যেও না, কারণ ওই একটাই জায়গা যেখানে বাইক কিন্তু অ্যালাউ করে না। বাইক অ্যালাউ করলে তখন গিয়ে ব্যাপারটা সুবিধা হয়ে যায়, তুমি টোল দিয়ে বেরিয়ে যেতে পারো, কিন্তু বাইক যদি অ্যালাউ না করে বাই চান্স ঢুকে গেলে তোমার ফাইন চার্জ হয়ে যাবে। আমরা ধরে নিয়েছি NH44, দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, যেটা কাশ্মীরের সাথে কন্যাকুমারীকে কানেক্ট করছে। আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি লুধিয়ানার দিকে। হরিয়ানা এন্টার করার পর এটা নিয়ে আমাদের খুব সম্ভবত 4টে টোলগেট পার করলাম, কিন্তু একটা তো আমাদেরকে টোল দিতে হচ্ছে না আর, কারণ আর টোল দেওয়ার ব্যাপার নেই। যা টোল কাটার ছিল সব কিছু কাটিং কুটিং করে দিয়ে আমরা চলে এসেছি। আর সকাল থেকে বাইক চালিয়ে ফেলেছি 338 কিলোমিটার, এখনও প্রায় 225 মতন আমাদের যেতে হবে। NH44 এই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে এখন হঠাৎ করে কি যেন মনে হলো যে বাইকে কত মাইলেজ দিচ্ছে একবার চেক করে দেখি। সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাইক চলেছে 390 কিলোমিটার, ট্রিপ টাইম হচ্ছে 395 মিনিট, আর অ্যাভারেজ স্পিড 59। ওকে, কখনো 100 কখনো 42, আপ ডাউন করে ওটা অ্যাভারেজ দিচ্ছে। আর ফুয়েল কনজামশন 42, বাইক দেখাচ্ছে 42 কিলোমিটার মাইলেজ দিয়েছে আমার সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত। 8টা বাজতে 10 আমরা এখানে দাঁড়িয়েছিলাম, 1 কাপ করে চা খেলাম, দাঁড়িয়েছিলাম 7টা 15-র সময়, এখন 8টা বাজতে যায়। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে সিমলা বা চণ্ডীগড়ের দিকে, আর সোজা গেছে কাশ্মীর, শ্রীনগর বা বলতে পারো লুধিয়ানার দিকে। এখানে ফগ ল্যাম্প যেমন অ্যালাউড নয়, তেমন জায়গায় জায়গায় লাইট কিন্তু রয়েছে। মানে আমি বলছি না যে পুরো রাস্তায় লাইট রয়েছে, NH44 বরাবরই আমরা যাচ্ছি। আর এই NH44 কিন্তু অনেকটাই বেটার, মানে অন্যান্য যে ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে তার চেয়ে তো আমি বলবো যে NH44 মাচ বেটার। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে কটা বাজে 8টা 25, আর আমরা হরিয়ানাকে ক্রস করে ঢুকে পড়েছি এই মুহূর্তে পাঞ্জাবে। তা ভেতর থেকে বল্লে বল্লে ফিলিংস আসছে গাইজ, ফিলিং বল্লে বল্লে, সাওয়া সাওয়া হরিপ্পা। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তাড়াতাড়ি চালানোর। এবার দেখো এইরকম রাস্তা জোরে ভাগানো তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কিছু কিছু সময় কিছু ফরচুনার কাকু, ক্রেটা কাকিমা এরা আমাদের হেল্প করছে তাদের বড় বড় লাইট জ্বালিয়ে। তো যখন পাশ দিয়ে কোনো ফরচুনার আসছে, ক্রেটা আসছে, সেলটস আসছে, তখন আমরা পাই করে ছোটাচ্ছি, আবার যেই বেরিয়ে যাচ্ছে আবার আসতে হয়ে যাচ্ছি। এটা ওইটাই হবে। হ্যাঁ ওই তো মালহোত্রা রিসর্ট। আমি কিছু করিনি, সময় করেছে। হ্যাঁ, বলে পেমেন্ট করেনি, বলেছে ঠিক আছে আসুক তারপর পেমেন্ট করে দেবে, অ্যাডভান্স কিছু নেয়নি। এই যে সিকিউরিটি, এনাকে জিজ্ঞাসা করো কি নাম, কি রিসর্ট। अच्छा एंट्री जिज्ञासा করছি भाई साहब मल्होत्रा रिसोर्ट का एंट्री किधर से है? मल्होत्रा रिसोर्ट बाइक लगाने उधर से बाइक कहाँ से ले जाऊँ? गेट के अंदर लगा दो। বুকিং তো আমাদের এখানেই রয়েছে। ধরো বাইকটা রাখি, আগে রিসেপশনে কথা বলি, তারপর তোমাদেরকে জানাচ্ছি কি রুম আছে না আছে সব কিছু। 10টা 17 বাজলো আমাদের ঢুকতে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 32। আমাদের রুমে চলে এসেছে আজকের আমাদের ডিনারে কি কি আছে ভাই? ডিনারে রয়েছে মিষ্টি রুটি, তন্দুরি রুটি, আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, আর তার সঙ্গে কচি কচি পেঁয়াজ আর 2 বোতল জল। ব্যাস, চলো আগে খাওয়া শেষ করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 15। আমাদের আগ্রা থেকে শুরু করে লুধিয়ানা পর্যন্ত আসতে গিয়ে যে রাস্তাটা আমরা পেয়েছিলাম NH44 দুর্দান্ত রাস্তা ছিল, আর জ্যাম সেরকম বিশেষ ছিল না, এক্সেপ্ট দিল্লি লালকেল্লা চত্বরটা বাদবাকি আমরা খুবই ভালো রাস্তা পেয়েছি। আর তোমরা যদি এই রাস্তায় আসো, তোমাদের একটা ছোট্ট আপডেট দিতে চাই, রাস্তায় কিন্তু আলো রয়েছে, সব জায়গা পুরো ঘুটঘুটে অন্ধকার নয়, আগ্রা এক্সপ্রেসওয়ের মতন বা লখনৌ এক্সপ্রেসওয়ের মতন।
আলো রয়েছে, টুকটাক কিছু জায়গা অন্ধকার রয়েছে। ওই দুটো মতন ডাইভারশন ছিল, সেগুলো খুব বেশি লেন্দি নয়, অল্প জায়গায়। তো বাদবাকি মোটামুটি আমাদের আজকের রাইডটা বেশ ভালোই ছিল। আর সেরকম বিশেষ আমরা টায়ার্ড নই, কারণ এর আগের দিন আমরা পুরো ঘুমিয়ে কাটিয়েছি। ওই ঘুমটা ভাই ভীষণ দরকার ছিল। আগ্রা একটা দিন স্টে করে আমাদের এনার্জিটা এতটাই বেড়ে গেছে যে আমরা এখন, না বেশি হয়ে যায় বলাটা, যে শ্রীনগর পৌঁছেতাম। কালকে আমাদেরকে শ্রীনগর যেতে হবে, লুধিয়ানা থেকে কালকে আমরা বেরিয়ে যাব। আমাদের লাগেজ সব কিছু আমরা খুলিনি, বেশ কিছু লাগেজ আছে যেগুলো বাইকেই বাঁধা রয়েছে। তো কালকে সকাল হবে, আমরা লাগেজগুলোকে বাদ বাকি যে সমস্তগুলো খুলে নিয়ে এসেছি সেগুলো বাইকে লোড করবো, করে এখান থেকে বেরোবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের আপকামিং ব্লগগুলো নোটিফিকেশন পেয়ে যাও। কারণ এর পরের ব্লগগুলো না পুরোপুরি অন্যরকম হতে চলেছে। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি যে হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, নেক্সট ব্লগ থেকে পাহাড় দেখাবো। তো চলো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগের। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এখানে খেতে দাঁড়িয়েছিলাম, সেই ফুটেজগুলো ফোনেতে রয়েছে, ওখান থেকে নিয়ে নিতে হবে।